আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24 এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল মধ্যরাত থেকে সব ধরনের জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। এ বিষয়ে মানুষের নানা ধরনের প্রতিক্রিয়া আছে। সেই সব বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আজকে আমরা আলোচনার চেষ্টা করব এবং সেই জ্বালানি তেলের যে দাম বেড়েছে তার প্রভাব কোন জায়গায় কতটুকু পড়েছে সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি একটু অতিথিদের সঙ্গে পরিচয় করে দিই। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিসিসিআই এর পাওয়ার অ্যান্ড এনার্জি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য মাহফুজুল হক শাহ। মাহফুজুল হক শাহ, আপনাকে স্বাগত। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি SM নাজির হোসেন। তিনিও আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন। আমরা একটু শুরুতেই যদি তার কাছে একটু যেতে চাই। SM নাজির হোসেন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আপনার কাছে একটু শুরুতে জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে সরকার জ্বালানি তেলের যে সব ধরনের জ্বালানি তেলের যে দাম বাড়ালো, সেই ক্ষেত্রে আসলে আপনি ভোক্তাদের প্রতিনিধি হিসেবে প্রথমেই আপনার মতামতটা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আসলে এই সরকার হঠাৎ করে কালকে রাত 12টার সময় যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন, এটা দেখা গেল এক লাফে 80 টাকার ডিজেল এটা 114 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। কেরোসিনের অবস্থা একই এবং অকটেনেরও দামও বেড়েছে। তো এই যে আকস্মিকভাবে দাম বৃদ্ধির কারণে ডিজেল, কেরোসিন এবং অকটেলের সাথে যে সমস্ত বিষয়গুলো জড়িত সবগুলোর কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে। যেমন ধরেন আমাদের গণপরিবহন, পণ্য পরিবহন, কৃষি, তারপরে আমাদের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান, সবগুলি যেগুলি আমাদের রেগুলার এই সমস্ত জ্বালানির সাথে যুক্ত, তাদের জন্য একটা মারার উপর খাড়ার গা হবে এবং দাম বৃদ্ধির যে অজুহাত এটা একটু বাড়বে। তাদের খরচ বাড়বে, খরচের বাড়ার সাথে সাথে আসলে এটা ভোক্তাদের উপর আর একটি চাপ পড়বে। এটা আমরা দীর্ঘদিন ধরে সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ নিয়েছেন। এই যে আজকে গতকালকের যে দাম বৃদ্ধি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, আমরা মনে করি যে এখানে সরকারের যে মূল্যস্ফীতি কমানোর যে প্রক্রিয়া, যে উদ্যোগটি সরকার নিয়েছিলেন, এটার ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব পড়বে। মানুষের জন্য যেরকম সমস্যা হবে, সরকারের যে উদ্যোগটির ক্ষেত্রেও আমার মনে হয় যে এটার বড় ধরনের সমস্যা তৈরি করবে। এখন এটা সকলের জন্য সমস্যা। আমি আজকে সকাল থেকে অনেকের সাথে কথা বলছিলাম, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী যারা নিজেরা গাড়ি চালান, এরকম অনেক লোকেই ফোন করে এটার সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন। আমাদের ব্যবসায়ীরা ভোগ্যপণ্যের দাম তো বাড়াবেন, অবশ্যই ভোগ্যপণ্যের দাম বাড়বে, খরচ যেহেতু বাড়বে। আবার যারা গণপরিবহনে আসা যাওয়া করেন, চলাফেরা করেন, তাদের জন্য একটু বাড়তি সমস্যা হবে। সরকার আজকেই কিন্তু BRT এর মিটিং ডেকেছেন, যেখান থেকে আসলে গণপরিবহনে ভাড়া নির্ধারণ করা হবে। আমরা জানি না কতটুকু ভাড়া বাড়বে, কারণ যে পরিমাণ জ্বালানি তেলের দাম বাড়ছে, অবশ্যই এই বৃদ্ধিটা সমসাময়িকভাবে সেটা সমান্তরালে হবে বলে আমরা আশা করি। তবে আমাদের অসুবিধাটা এক জায়গায়, সেটা হলো যে আমাদের যেভাবে যে কোনো পণ্যের দাম বাড়ে, এটা কিন্তু পরবর্তীতে ক্ষমার কোনো লক্ষণ আমরা দেখি না, ক্ষমার কোনো ইতিহাস অথবা দৃষ্টান্ত আমাদের নাই। তো সেই ক্ষেত্রে যারা সীমিত আয়ের মানুষ, যারা প্রান্তিক লেভেলের মানুষ, তাদের জন্য যেরকম সমস্যা হবে, মধ্যম আয়ের যে সমস্ত মানুষ, তাদের জন্য আসলে একটা প্রভাব পড়বে। তো এই সমস্যাটি সরকার যেভাবে মোকাবেলা করার চেষ্টা করছে, আসলে সেটার ক্ষেত্রে জনগণও কিন্তু অনেক কিছু মেনে নিয়েছে। যেমন ধরেন এখন বিদ্যুৎ নিয়ে আমরা একটু অসুবিধার ভিতরে আছি, যারা ঢাকার বাইরের লোকজন যারা বসবাস করে। তো এখন এই জেনারেটর চালিত যে সমস্ত ডিজেল চালিত যে সমস্ত জেনারেটরগুলি আছে, যারা বিদ্যুৎ জেনারেটর ব্যবহার করেন, তাদের জন্য কিন্তু খরচ বেড়ে যাবে। এসব বিষয়গুলি নিয়ে আসলে আমাদের যারা সাধারণ জনজীবনে একটা নেতিবাচক প্রভাব পড়বে। এখন যেহেতু ধরেন এই জ্বালানি তেলের যে সংকটটি আছেন, এটা আসলে বৈশ্বিক একটা সমস্যা। তবে একটা বিষয় হলো যে আসলে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটও গতকালকার খবর যেটা জানি যে আসলে এখন ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু তেলের দাম কিন্তু কমতির দিকে। তো সেই অবস্থায় আমাদের দেশের সরকার যদি বিষয়গুলি প্রতিনিয়ত সমন্বয় করতেন,
তাহলে হয়তো এই সমস্যাটি আসতো না। আরেকটা বক্তব্য হচ্ছে যে আসলে জ্বালানি তেলের হঠাৎ করে যে দাম বৃদ্ধি করা হয়েছে, আমাদের একটা এস এম বাংলাদেশ নাজির হোসেন, এনার্জি আপনি রেগুলেটরি আমাদের কমিশন সঙ্গে বলতে থাকুন, হবে। আপনার মতামত আমরা আরো শুনবো। আমরা একটু স্টুডিওতে আলোচনায় ফিরতে চাই, আপনি আপনি আমাদের সঙ্গে থাকুন। মাহফুজুল হক, আমরা এস এম নাজির হোসেনের বক্তব্য শুনছিলাম, বিশেষ করে ভোক্তা, যেহেতু উনি ভোক্তাদের প্রতিনিধি, সেই সূত্রে উনি বলছিলেন যে মানুষের জীবনযাত্রা এটা একটি বড় ধরনের একটি পড়বে। শিল্প মানে এই খাতে আপনি প্রতিনিধিত্ব করেন, এই সেক্টরগুলোতে আসলে কি প্রভাব পড়বে এই যে তাহলে তেলের যে দাম বাড়লো? ধন্যবাদ আপনাকে। আসলে জ্বালানি তেলের যেই পণ্যমূল্য যেগুলো বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে গতকাল রাত 12টা থেকে যেটা শুরু হয়েছে, সেটার কারণে নাজার ভাই তো বক্তার পর্যায়ে যে সমস্যাগুলো সেটা তুলে ধরেছেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের শিল্পপণ্য উৎপাদনের ক্ষেত্রেও এটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে। এখন মূল বিষয়টা হচ্ছে জ্বালানি তেলের মূল্য দাম বাড়াতে হলে কেন, সেটা আমাদেরকে একটু দেখতে হবে। এই জায়গায় আপনি জানেন দীর্ঘদিন থেকে, বিশেষ করে গত 2 বছর কোভিড এবং তারপর ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে আমাদের সারা বিশ্বে অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে একটা নেতিবাচক চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমরা এগুচ্ছি সে জায়গায়। এবং সবচেয়ে বেশি এফেক্টেড যেটা হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে, সেটা বিশ্বের সবচেয়ে বড় যে জ্বালানি সরবরাহকারী দেশ রাশিয়া এই যুদ্ধে ইনভলভ আছে। বিভিন্ন স্যাংশনের কারণে রাশিয়ার সেই জ্বালানিগুলা আমাদের মার্কেটে কিন্তু আসতে পারছে না, যে কারণে গিয়ে আমাদের মতো তৃতীয় বিশ্বের যে দেশগুলি আছে, আমরা অনেক লিমিটেশনের মধ্যে আমাদেরকে ইকোনমিকে চালাতে হয়। সেই জায়গায় আমাদের সবচেয়ে বড় ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছি। সেই জায়গায় আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের সরকার বেশ কিছুদিন আগে থেকে কিচ্ছুতা সাধনের জন্য আহ্বান জানিয়েছেন। বিশেষ করে আমরা সবাই জানতাম বিশ্বে যেভাবে জ্বালানি তেলের মূল্য ওঠানামা করছিল, যে কোনো সময় আমাদের এখানেও বাড়তে পারে। তো সুতরাং এটা যতদিন পর্যন্ত স্টেবল হবে না, এই সিচুয়েশনটাকে নর্মাল সিচুয়েশন আসবে না, ততদিন পর্যন্ত আমাদেরকে কিছুটা সাধন করতে হবে। সরকার যে বিষয়গুলোকে অ্যাড্রেস করেছেন সেই বিষয়গুলোকে সুন্দরভাবে যেন আমরা মেনে চলতে পারি এবং সঠিকভাবে আমরা মানছি কিনা, পালিত হচ্ছে কিনা, এই বিষয়টাকে দেখতে হবে। আর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে জনগণের মধ্যে যে সমস্যা হচ্ছে, জনগণের যে অসুবিধা হচ্ছে, সেটা অনস্বীকার্য, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। সাথে সাথে আপনি দেখুন আমাদের দেশে দুইটা জায়গায় উৎপাদন ক্ষেত্রে এটা বড় ধরনের একটা প্রভাব রাখে, সেটা হচ্ছে একটা কৃষিক্ষেত্রে আর একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যদিও বা আমাদের অনেক ইন্ডাস্ট্রি গ্যাস নির্ভর, তারপরেও আমাদের যেহেতু লোডশেডিং চলছে, অফিসিয়ালি লোডশেডিং চলছে, সেই জায়গায় আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে অনেক সময় ডিজেলের উপর নির্ভর করে জেনারেটরের মাধ্যমে চালাতে হয়। তো সব কিছু মিলে ওভারঅল এবং পরিবহনের ক্ষেত্রে, যেমন ধরুন আমাদের অনেক পরিবহনের যে ট্রাকগুলি আছে, লরিগুলি আছে, কিছু সিএনজির মাধ্যমে পরিচালিত হয় আর বেশ কিছু ডিজেলের উপর নির্ভরশীল। সুতরাং এই বিষয়গুলো দেখে এখন আমরা আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে এই ধরনের একটা বড় ধরনের সিদ্ধান্ত সরকারকে নিতে হয়েছে। আমরা অবশ্যই বলবো সরকার এটা ইচ্ছা করে নেয়, সরকারকে বাধ্য হয়েছে এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে। কিন্তু একসাথে কি এই যে এত পরিমাণ বা প্রায় দ্বিগুণের কাছাকাছি দাম বাড়ানোর কি খুব প্রয়োজন ছিল, না এটা ধাপে ধাপে বাড়ানোর সুযোগ ছিল আসলে? হ্যাঁ, আগে তো আমরা যেটা দেখেছি ধাপে ধাপে কিন্তু এইসব দাম বাড়ানোর ক্ষেত্রে সরকার যেই দাম যে পুনর্নির্ধারণ করতো সেটা ধাপে ধাপেই করা হতো। এখন যে সমস্যাটা যেটা হয়েছে এবার যেটা দেখলাম, প্রায় অলমোস্ট 46 to 50% আমাদের অনেক জ্বালানি পণ্যের দাম বেড়েছে। আমাদের এই জায়গায় একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে এই সিদ্ধান্তগুলি নিতে হলে আমাদের বর্তমানে যে সরকার আছে, গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, জনগণের সুবিধা অসুবিধা দেখার জন্যই কিন্তু সরকারের সব কাজগুলি হচ্ছে জনগণকে সেবা দেওয়ার জন্য, জনগণের অসুবিধা সৃষ্টি করার জন্য কিন্তু সরকার না। এটা আমাদেরকে প্রথম বুঝতে হবে। তাহলে পরে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে একটা নর্মাল একটা কনসেনসাস আমাদের মধ্যে, জনগণের মধ্যে সৃষ্টি করতে হবে। সেটা কে করবে? সেটা হচ্ছে আমাদের এখানে যে সমস্ত নীতি এবং যে সমস্ত সিদ্ধান্তগুলো সরকার গ্রহণ করবে সেটা অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে। এটা ইমপ্লিমেন্ট করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে যারা আছে ওনাদের মাধ্যমে। এখন আমরা যেটা দেখি রিসেন্টলি বেশ কিছু সিদ্ধান্ত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের অগোচরে কিন্তু হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা সরকারের জন্য, গণতান্ত্রিক সরকারের জন্য খুবই একটা ভালো দিক আমি বলবো না। এটাকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমাদের গণতান্ত্রিকভাবে বিভিন্ন লেয়ারে যে রাজনৈতিক কর্মীরা নির্বাচিত আছেন, জনগণের মধ্যে থেকে যারা কাজ করছেন, ওনাদের সাথে ওনাদের মতামত নিয়ে পড়ে এবং সরকার যে সিদ্ধান্তগুলো যদি বাস্তবসম্মত সিদ্ধান্ত আমাদেরকে যদি গ্রহণ করতেই হয়, বাধ্য হয় সরকার, যেহেতু বিশ্ব পরিস্থিতির অনেক কিছুর উপর আমাদের নির্ভর করতে হয়, যেটা আমাদের হাতে নেই।
তো সুতরাং এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের সুবিধা অসুবিধা কী হবে, ওই অসুবিধাগুলি কাটানোর জন্য কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে, সব বিষয়গুলো কিন্তু একটা সরকারকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমরা মনে করি। তাই নাজির হোসেন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। একটু আগে আলোচনায় মাহফুজুল হক শাহ তিনি বলছিলেন যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে হয়তো মানুষকে একটু সচেতন করার ব্যাপারে বা আগে থেকে একটু প্রস্তুতির ব্যাপার থাকা উচিত ছিল। আপনি কি মনে করেন? না, এটা তো অবশ্যই মাহফুজ হক শাহর সাথে মাহফুজ ভাইয়ের সাথে আমি একমত। তবে আমরা যেটা দেখি, আসলে আমি যেটা আপনাকে একটু আগে বলতে চেয়েছিলাম সেটা হলো যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন বলে একটা আইন আছে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশে যদি আপনি জ্বালানি খাতের যে কোনো একটা পণ্যের দাম বাড়াতে চান তাহলে এটার জন্য একটা গণশুনানি করতে হবে। যেমন ধরুন গ্যাসের দাম বৃদ্ধির সময় আপনি জানেন যে এরকম গণশুনানি হয়েছিল, বিদ্যুতের সময় দাম বৃদ্ধি গণশুনানি হয়েছিল। কিন্তু এই তেলের দাম বৃদ্ধির সময় সরকার একটা নির্বাহী আদেশের দামটা বাড়িয়ে দেন। যদি ধরেন দাম এই যে গণশুনানিটা হতো তাহলে আমরা বুঝতে পারতাম যে বিপিসি কোথায় কোথায় লোকসান দিচ্ছেন, কোথায় কোথায় আমাদের ঘাটতি আছে। যেমন ধরুন আমরা ক্যাব থেকে বারবার বলছি বিপিসির ক্ষেত্রে সিস্টেম লস, চুরি এরকম বিষয়গুলি আছে যেগুলি মানে বন্ধ করতে পারলে আসলে এই সমস্যাগুলি অনেকাংশে আমরা উতরাতে পারতাম। এবং আরেকটা জিনিস হলো যে যেমন এই সময়টাতে ইন্টারন্যাশনাল মার্কেটে কমছে আর আমাদের দেশে বাড়তেছে। এই যে মানুষের ভিতরে ধরুন এখন গ্লোবাল ভিলেজ, আপনি আমেরিকাতে বা পৃথিবীর অন্য দেশে কি হচ্ছে আমাদের দেশে মানে সঙ্গে সঙ্গে আমরা মেসেজগুলি পেয়ে যাচ্ছি। তো এই জায়গাতে যত বেশি আলোচনা করা যাবে তত বেশি মানুষ আশ্বস্ত হবে। আপনি জানেন যে সরকারের আগে মানে যা বিদ্যুতের যে সাশ্রয়ী করার জন্য মানুষকে মিতব্যয়ী হওয়ার জন্য অনেক যেরকম বলেছেন, মানুষ কিন্তু মেনে নিয়েছেন। আপনি এটা নিয়ে মানুষের ভিতরে তেমন ক্ষোভ নেই। তো ক্ষোভ না থাকার কারণ হচ্ছে যে মানুষকে সরকারের বিভিন্ন মহল থেকে মানুষকে বোঝানোর একটা প্রক্রিয়া করা হয়েছিল। এই জ্বালানি তেলের যে দাম বৃদ্ধির সময় যদি এরকম গণশুনানি করা হতো বা সরকারের যে আইনটি আছে সেটা যদি প্রতিপালন করা হতো তাহলে মানুষ বুঝতে পারতো আসলে কোথায় কোথায় সমস্যাগুলি হচ্ছে এবং কি কি জায়গায় আমাদেরকে এই সমস্যাগুলি মেনে নিতে হবে। এখন অনেকের ভিতরে ক্ষোভের তৈরি হলো একসাথে এত দাম বৃদ্ধি হলো কেন। তো আর আমরা যেগুলো বলতেছি যে সিস্টেম লস বা চুরির ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলি হচ্ছে, এই সমস্যাগুলি সরকার কেন আমলে নিচ্ছে না? এটা তো আসলে আমলে নেওয়া দরকার। যে আমাদের যে অব্যবস্থাপনাগুলি আছে এগুলো যদি আমরা বন্ধ করতে পারি তাহলে কিন্তু আমরা যেরকম বিদ্যুতের ক্ষেত্রে সাশ্রয় করতেছি, অন্যান্য ক্ষেত্রে সাশ্রয় করতেছি, প্রধানমন্ত্রীর যে নির্দেশনাগুলি মানার চেষ্টা করতেছি, তাহলে এইগুলো যদি করা হয় তাহলে আমাদের লসটা কিন্তু কমে যেত। লসটা কমে গেলে এই বিষয়টি আমরা মানে জনগণ মেনে নিত, আমাদেরও রাষ্ট্রীয়ভাবে আমরা সাশ্রয়ী হতে পারতাম। আরেকটা জিনিস হলো যে মানে আমরা অনেকেই আমাদের বন্ধু বান্ধবরা নাজির হোসেন, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা একটু স্টুডিওতে আলোচনায় ফিরতে চাই। আপনি থাকুন আমাদের সঙ্গে, আপনার সাথে আরো কথা হবে। মাহফুজুল হক শাহ উনি বলছিলেন যে একটা গণশুনানি হওয়া দরকার ছিল, তখন হয়তো মানুষ বুঝতো বা আগে ভাগে মানুষ জানতে পারতো যে জ্বালানি তেলের দাম বাড়তো এবং সে কারণে মানুষের একটা প্রস্তুতি থাকতো এবং যে সাশ্রয়ের যে আপনি বলছিলেন যে কথাগুলো, এক্ষেত্রে কি আপনার কি মনে হয় যে এই যে হঠাৎ করে দাম বাড়ার কারণে এক ধরনের মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে? হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে এরকম, গণশুনানি কিন্তু আগে হয়েছে। সরকার যখনই এরকম ধরনের বিশেষ করে জ্বালানি সংক্রান্ত কোনো বিষয়ে দাম বাড়ানোর ক্ষেত্রে বা জ্বালানির ব্যাপারে কোনো সিদ্ধান্ত যখন নেওয়া হচ্ছিল তখন কিন্তু সবসময় গণশুনানি করেছে। গণশুনানি যে বিষয়টা, এখানে গণশুনানির মাধ্যমে কিন্তু আমরা সমস্ত জনগণকে কিন্তু আমরা একসাথে নিয়ে আসতে পারি না। এটা আমাদের বক্তব্য যেটা হচ্ছে সেটাই আমি সবসময় বক্তাদের প্রতিনিধি থাকতো, সেটা ঠিক আছে। বক্তাদের প্রতিনিধির সাথে জনগণের সাথে কতটুকু যোগাযোগ আছে সেটাও একটু দেখার বিষয় আছে। এই জায়গায় আমি যেটা মনে করি, বাংলাদেশের দীর্ঘদিনের বাংলাদেশের বুদ্ধের পর থেকে যদি আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক সচেতন জনগণের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং আমাদের যে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছে, বিএনপি বর্তমান সরকারও একটা বড় রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। সেই আওয়ামী লীগের দ্বারা আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমরা 3টে রাউন্ড কিন্তু পাস করছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তো সুতরাং জনগণের পালস বুঝে, জনগণের সুবিধা বোঝা আওয়ামী লীগ নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর থেকে বেশি কেউ বুঝবে না, কেন ওনারা জনগণ নিয়ে কাজ করে আসছে। এখন আমাদের যে বক্তব্যটা এই জায়গায় সেটা হচ্ছে, আমি যেটা বলতে চেয়েছিলাম আগেও, জনগণকে কিছু সচেতন করার চেষ্টা করা হয়েছে। যেমন ধরুন যখন লোডশেডিং অফিসিয়ালি দেওয়া হচ্ছিল তখন কিন্তু বলা হয়েছে কিভাবে আমাদের বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, কোন কোন জায়গায় আমাদেরকে এই সাশ্রয়ের জন্য অ্যাড্রেস করতে হবে। যেমন ধরুন আমি একটা কথা বলি, তাহলে পর এই জায়গায় সবচেয়ে যেটা সাধারণ মানুষ বাংলাদেশে এখন যদি ধরুন আপনি
30-20% মানুষ হায়ার ক্লাস এবং স্ট্রং মিডল ক্লাস, হয়তো ওনাদেরকে খুব একটা বড় ধরনের এফেক্ট করবে না, বাট 70% মানুষ আমাদের এখানে মোটামুটি মধ্যবিত্ত পরিবার থেকে, এবং অনেকে আছে দারিদ্র্য সীমার নিচে আছে, খুব অল্প সময় দারিদ্র্য সীমার ইয়ের থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি অলমোস্ট। তো সুতরাং এই জায়গার মানুষগুলো যারা খেটে খাওয়া মানুষ, ওনাদের মধ্যে গিয়ে কিন্তু এই জ্বালানি তেল বা অন্যান্য মূল্যবৃদ্ধির যে ঘটনাগুলি ঘটে ওটাতে বেশি প্রভাব পড়ে। এখন ওনারা সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হয়, কেন ওনাদের ইনকাম তো একটা লিমিটেড জায়গায় থাকে, এটা আমরা সবাই জানি। এই জায়গায় আমাদের যেটা বক্তব্য, মিসইউজ কোন জায়গায় হচ্ছে, মিসইউজ কিন্তু ওই জায়গায় খুব একটা বেশি হচ্ছে না, মিসইউজটা হয় আমাদের আপার লেভেলে। সেই জায়গায় কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অলরেডি মেজার্স নেওয়া হয়েছে, কিন্তু ওগুলো প্রতিপালন হচ্ছে কিনা সেটা এখন দেখার বিষয়। যেমন ধরুন আমাদের সরকারি অফিস, সরকারি পুলের গাড়ি, সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের গাড়ি, ওখানে আমরা বলছি না যে ওনাদের সুযোগ সুবিধাকে আপনার কাট করে সব কিছুতে সাধন করা হোক, সুযোগ সুবিধা অবশ্যই থাকবে, সরকারের কাজ পরিচালনা করতে হবে, সাথে সাথে অপ্রয়োজনীয় যে খরচগুলি আছে আমরা দেখি অনেক মিসইউজ হচ্ছে। এসবগুলো যেমন বিদ্যুতের মিসইউজ হচ্ছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজের থেকেই বলেছেন, সেই ধরনের কিন্তু যেমন ধরুন গাড়ি ইউজের ব্যাপারে আমাদের যে পেট্রোল এবং অকটেন যা ডিজেল যে ইউজগুলো সরকারি গাড়িতে, এখানে অনেক সময় দেখি আমরা কিছু অপ্রয়োজনীয় খাতে কিন্তু এগুলো ব্যবহার করা হচ্ছে। এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে যেগুলো কন্ট্রোল করতে হবে, সাথে সাথে আমাদের আপার ক্লাসেরও যেমন ধরুন সরকার বেশ কিছু সাধারণের জন্য কিছুদিন আগে ইম্পোর্টের ব্যাপারে বেশ কিছু রেস্ট্রিকশন দিয়েছেন, যেটাকে আমরা সাপোর্ট করেছি, আমরা বলতে চেয়েছি। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের এখন একটা যুদ্ধকালীন পরিস্থিতি, জরুরি পরিস্থিতির মধ্যে দেশ যাচ্ছে, কেন ইকোনমিতে এখন সারা পৃথিবী এখন একটা জরুরি পরিস্থিতির মধ্যে আমরা দিন যাপন করছি। সুতরাং এই জায়গায় সরকারকে আরও বেশি কঠোর হতে হবে কতগুলি জিনিস কিছুটা সাধারণের বিষয়টাকে মনিটরিং করার জন্য, সাথে সাথে জনগণকে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে। আমরা জনগণ অনেক সময় না বুঝেও, অনেক সাধারণ জনগণ, যেমন ধরুন আমি জ্বালানির কথা দিলাম, পানির কথা, পানি যে মিসইউজ করি, একসময় গ্যাস আমাদের অ্যাভেলেবেল ছিল আজকে থেকে 10-15 বছর আগে, সেই গ্যাসগুলো আমরা কীভাবে মিসইউজ করেছি, হয়তো আমাদের সচেতনতা ওইভাবে বৃদ্ধি পায়নি। তা আমাদের প্রত্যেকটা জায়গায় সচেতনতা বৃদ্ধি করতে হবে, আমাদের যা কিছু আছে এটাকে আমরা সুন্দরভাবে সুষ্ঠু সমবন্টনের মাধ্যমে আমাদের কিন্তু ইউজ করতে হবে। আর জ্বালানির যে বিষয়টা, এটা ভেরি সেন্সিটিভ ইস্যু। জ্বালানির অলমোস্ট আমাদেরকে এখন যদি বলা হয় প্রায় 70-80% উই আর ডিপেন্ডেন্ট অন ইম্পোর্ট, তাহলে পরে এটা বিশ্ববাজারের জ্বালানির দাম উঠানামার উপরেও কিন্তু আমাদেরকে, কিন্তু দুইটা আইটেম তো আমরা নিজেরা উৎপাদন করি, পেট্রোল অকটেন আমরা নিজেরাই না, পেট্রোল অকটেন করি, সেটাও আমাদের গ্যাস ফিল্ডের যে কন্ডেন্সার আছে ওখান থেকে আমরা উৎপাদন করি মিনস এটা না, ওখানেও কিন্তু কন্ডেন্সার আমাকে ইম্পোর্ট করতে হচ্ছে এখন। এটা আমাদের এখানে রিফাইন করা হয়। আপনি জানেন কিনা জানেন, তাহলে আমি একটু করে বলে দিই আপনাকে। টোটাল বাংলাদেশের 60 লক্ষ টন টোটাল জ্বালানির যে আইটেমগুলি আছে, জেট ফুয়েল, পেট্রোল, অকটেন, ডিজেল, এগুলো আমাদের ব্যবহার করতে হয়। এখানে দেখা যাচ্ছে আমাদের টোটাল আমাদের যে রিফাইনারি আছে, একটা স্টেল রিফাইনারি, এখানে 15 লক্ষ টন অনলি আমরা রিফাইন করতে পারি। ক্রুডগুলো না হলে বাকিগুলো সবগুলো ফিনিশ গুডস আনতে হয়, যেটা আমরা দীর্ঘদিন থেকে আমাদের রিফাইনারিকে ক্যাপাসিটি বাড়ানোর জন্য সরকার একটা সেকেন্ড রিফাইনারি ইউনিট করার জন্য চিন্তা ভাবনা করছে গত 5 থেকে 6 বছর আগে, কিন্তু এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি। আমাদেরকে দৃষ্টি দিতে হবে ওইদিকে। সুতরাং যেমন ধরুন আমি যদি এই জায়গায় অনেকে আলোচনা করছিলেন যে আমাদের জ্বালানির যে মজুদ, সেই জায়গাটা কেন আসলে এত বছরও আমাদের বাড়ানো গেল না। এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এটা যতটুকু আমরা জানি, এখানে জ্বালানির যে টোটাল বাজারটাকে পৃথিবীতে কন্ট্রোল করে সুপার পাওয়ার না, এটা আমরা সবাই জানি। যেমন আমাদের জ্বালানি অনুসন্ধানের ব্যাপারে অনেক কথা এসছে, আমাদের অনেক বিশেষজ্ঞরা বলেছেন কেন আমরা অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করিনি। যখন সরকার এলএনজি আনার জন্য ডিসিশন নিয়েছিল, তখন কিন্তু অনুসন্ধান কাজ থেকে আমাদের লোকাল যে প্রোডাকশন কস্ট, ওটা থেকে এলএনজি কিন্তু সস্তা ছিল। এখন বিষয়টা হচ্ছে আপনাকে চিন্তা করতে, এখন যখন ওয়ার্ল্ড মার্কেটে এলএনজির প্রাইস বেড়ে গিয়েছে, তখন আমি কোথায় যাব? তাহলে আমাদের বিশেষজ্ঞদের যেটা মতামত, আমাদের একটা ব্যালেন্সিং পজিশনে থাকতে হবে। আমার নিজেরই কিছু অভিজ্ঞতা আছে, বিশেষ করে তেল জ্ঞান অনুসন্ধান কাজের বাংলাদেশে যেগুলি হয়েছে। তো সুতরাং এই জায়গায় আমার মনে হয় সরকারকে একটা সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করতে হবে, যেটার মাধ্যমে এটা ব্যালেন্সের মাধ্যমে আমরা জ্বালানি যে কম্পোনেন্টগুলোকে আমরা ইউজ করতে পারি। এই যে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, এই প্রেক্ষিতে আমরা জানি যে এখন পরিবহনের ভাড়া বাড়বে বা বিভিন্ন ক্ষেত্রে আসলে খরচ বাড়বে মানুষের। এই ক্ষেত্রে আসলে সেই মানুষের কষ্টটা বা দুর্ভোগটা সহনীয় পর্যায়ে আনার কি কোনো উপায় আছে? না, এই মুহূর্তে আসলে মানে যে দাম বৃদ্ধির যে হওয়ার পরে মানুষের দুর্ভোগ কিন্তু কমানোর কোনো সুযোগ নাই। সকালে যেরকম আমরা দেখলাম কালকে যখন দাম বৃদ্ধি হলো রাতের বেলায়, সকালে ডিজেল চালিত এবং সিএনজি চালিত, গ্যাস চালিত যে সমস্ত যানবাহনগুলি আছে সবগুলি কিন্তু উধাও হয়ে গেছে। সকালে কিন্তু কোনো পরিবহন সেবা পাওয়া যায়নি। ইভেন সিএনজি যেগুলো গ্যাসে চলে, এগুলো সংখ্যাও কিন্তু কম ছিল। তো এখন আমরা যখন ওই যে গ্যাসের দাম যখন বাড়ছিল, তখন কিন্তু দেখলাম যে সবগুলি ডিজেল চালিত যেগুলি আছে এগুলো গ্যাসে
গ্যাসে চালিত বলে মানে দেওয়া হলো। পরবর্তীতে আমাদের পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ডিজেল চালিত এবং গ্যাস চালিত এরকম স্টিকার লাগিয়ে মানে দামটা যেন সহনীয় রাখা যায় সেই ব্যবস্থা করছিলেন। তো এখানেও দেখা গেল যে আজকে যেমন মানে সবগুলি গ্যাস চালিত এরকম অবস্থা হয়ে গেছে। সিএনজি ওগুলো যেগুলো গ্যাসে চলে এগুলো দাম বাড়িয়ে দিয়েছে। তো একটা অরাজক পরিস্থিতি তৈরি হলো। পরবর্তীতে 2টার পরে মনে হয় আবার আমাদের পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ হস্তক্ষেপের পরে আবার বাসগুলো মানে গণপরিবহনগুলি স্বাভাবিক হলো। তো এখন আমাদের মানে সমস্যাটি হলো, আমাদের মাহফুজুল হক ভাই তো বললেনই, সরকার গণমানুষের কথা চিন্তা করে এই কাজগুলি করে থাকেন। আমরা যেটা মনে করি আসলে গণমানুষের কথা চিন্তা করলে হয়তো সরকার আগে থেকে কতগুলি পদক্ষেপ নিতেন। এই যে যেমন ধরেন পরিবহন মালিকদেরকে একটু আগে থেকে বুঝিয়ে রাখা যে তোমরা এই সংকটকালীন সময়ে কোনোভাবে মানুষকে জিম্মি যেন না হয়, যেটা পরবর্তী 2টার সময় এসে সমাধান করা হলো, গাড়ি চালাবে ওনারা আগের বাড়ায়। তো এরকম ব্যবস্থাগুলি যদি মানে আগের প্রস্তুতিগুলো যদি যথাযথ নেওয়া হয় তাহলে কিন্তু সেরকম হতো। কালকে রাতের বেলা যখন ঘোষণা করা হলো, দেখা গেল পেট্রোল পাম্পগুলি আর তেল বিক্রি করছে না। অনেক মানুষ অনেক জায়গাতে হুড়াহুড়ি করছে, অনেক ধরনের বিক্ষোভ তৈরি হলো, তেল থাকার পরও তেল দেয় নাই। তো এরকম ঘটনাগুলি আবার যখন পরে মানে দাম যখন বাড়িয়ে বিক্রি করা হচ্ছে তখন কিন্তু তারা তেল বিক্রি করছে। তো এই যে সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা মনে করি যদি সরকার আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকে তাহলে মানুষের ভোগান্তিগুলো কমে। এটা তো আসলে স্বাভাবিক একটা প্রক্রিয়া। আমরা জানি যে এরকম হলে কী ধরনের সমস্যাগুলি হতে পারে। এই যে গণপরিবহন রাস্তায় থাকবে না, মানুষের ভাড়া বৃদ্ধি বেশি নেওয়া হবে, মানুষ সমস্যায় পড়বে, মানুষ মুভ করতে পারবে না, যারা চাকরি বাকরি করে তারা যেতে পারবে না। এরকম সমস্যাগুলো তো আমাদের আছে। এবং আরেকটা জিনিস হলো যে মানে এই অজুহাতে দেখা যাবে যে আমাদের সবগুলি খাদ্য পণ্য যেগুলি আছে সবগুলির দাম বেড়ে যাবে। এরা হয়তো সরকার একটা পোর্শন বাড়িয়েছেন, কিন্তু নিশ্চয়ই যারা এই নাজির হোসেন, ক্ষেত্রে সেবা দিচ্ছেন আমরাও তারা আশা কিন্তু করব আরো আসলে বেশি সরকার দাম বাড়াবে। যেহেতু দাম বাড়িয়েছে জ্বালানির, সেক্ষেত্রে নিশ্চয়ই অন্য বিষয়গুলোতেও সরকার আগেভাগে নিশ্চয়ই নজর দেবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা একটু স্টুডিওতে আলোচনায় আসতে চাই। সেটা মাহফুজুল হক সাহেব, উনি বলছিলেন যে সরকারের আগে থেকে যদি একটা প্রস্তুতি থাকতো হয়তো মানুষের এত দুর্ভোগ বা মানুষের যে কষ্টের জায়গাটা হয়তো আর একটু কমতো। আপনার কি মনে হয় যে আসলে এখন যে হঠাৎ করে এই যে এক লাফে অনেকখানি দাম বাড়ানো হলো, সেটা কি আসলে কমানোর কোনো সুযোগ আছে বা মানুষের সহনীয় পর্যায়ে আনার কি কোনো সুযোগ কি আছে? এই জায়গায় আমি শুধু এটুকু বলতে চাই, সরকারের যে এই রকম একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে সরকারের এটা জানা ছিল। কেন সরকারের অবশ্যই এটা ইনফরমেশন সরকারের কাছে আছে, এই ধরনের পরিস্থিতি হলে পরে কি হয়, জনগণের মধ্যে কি এই ধরনের রিয়াকশন হতে পারে। এখন যে বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আমি যেটা আগেও বলতে চেয়েছি, এখানে সরকার একার পক্ষে কিন্তু এই সমস্যা মোকাবেলা সম্ভব না, এটা হচ্ছে বাস্তবতা। এখন হয়তো আমরা বিভিন্ন পজিশন থেকে, আমরা রাজনৈতিক বা আমরা যারা সামাজিক সংগঠনগুলি আছি, ক্যাব থাকে, জনগণের অন্যান্য যে সংগঠনগুলি আছে, সবার পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় সরকারের এইসব বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা করে থাকি এবং সমালোচনাও করে থাকি, যেটা ভুল হয়ে থাকলে। এখন মূল যে বিষয়টা, এখানে একটা জিনিস আমি সমালোচনা করছি, এটা ওই জায়গায় যদি দায়িত্বটা আমাকে দেয়া হয় আমি কি করতে পারি সেটা একটা দেখার বিষয় আছে। ওই জন্য আমরা সবসময় বলে থাকি যিনি দায়িত্বে আছেন ওনাকে এই কাজটা করতে হবে, সরকারকেই করতে হবে। তো সরকারকে করতে হলে পরে যেটা আমি বলেছি, সরকারকে প্রথম কথা হচ্ছে সরকারের একটি পলিটিক্যাল সিস্টেমের মাধ্যমে সরকার পরিচালিত। সরকার জনগণের কি সমস্যা হবে, সমস্যাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায়, সে জনগণের প্রতিনিধি যারা আছেন ওনাদের সাথে প্রথম ওনাদেরকে ইউজ করতে হবে। সাথে সাথে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে যারা বাস্তবায়নকারী আছেন ওনাদের সাথে সম্মিলিতভাবে, এটা গেল একটা। তারপর হচ্ছে এই যে জ্বালানি সংকট যেটা বলেছি, এটা কিন্তু বিশ্ব রাজনীতির একটা হাতিয়ার। এখন এটা কিন্তু 1974 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে কিন্তু এটা শুরু হয়েছে, আমরা দেখে এসেছি। সুতরাং জ্বালানির বিষয়ে যেমন ধরুন আমি একটা দেশকে উদাহরণ দিতে চাই, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত জ্বালানি সংকটকে কীভাবে মোকাবেলা করছে আপনারা সবাই জানেন। যে অনেক কিছুর পরেও সে রাশিয়া থেকেও জ্বালানি সংগ্রহ করছে, অন্যান্য জায়গা থেকেও সংগ্রহ করছে। ভারতের ব্যাপারে কোনো এখানে স্যাংশন, ওইটাকে ভারত মোকাবেলা করে যাচ্ছে। এখন যে বিষয়টা এখানে দেখার বিষয় হচ্ছে, ভারতে সবসময় আমরা দেখি কি জ্বালানি যখন দাম উঠানামা করে তখন ওদের অটোমেটিকলি অ্যাডজাস্টমেন্টের একটা সিস্টেম আছে। এটা যদি 2 টাকা কম হয় 2 টাকা কম হয়ে যাবে কালকে, এটার জন্য কোনো আলাদা কিছু করতে হবে, সিস্টেম ওরা মেনটেন করে। আমি মনে করি আমাদেরকে যেই সব দেশগুলি, ভারত সহ অন্যান্য দেশ যারা এই জ্বালানি সংকটকে এভাবে মোকাবেলা করে আসছে, ওনারা কী সিস্টেমগুলি ফলো করছে সেটাকে আমাদেরকে ফলো করতে হবে বা অনুসরণ করতে হবে এবং উদাহরণ হিসেবে নিয়ে, এবং সাথে সাথে আমার যেন কৃষি উৎপাদন, শিল্প উৎপাদন যেন ব্যাঘাত না ঘটে। ওই জায়গায় যেমন সরকার এবার লোডশেডিংয়ের ব্যাপারে একটা
মোটামুটি 90% সাফল্য দেখিয়েছে, এটাই যেন শিল্প উৎপাদন এবং কৃষি উৎপাদনকে মোটামুটি ওখানে এই লোডশেডিংয়ের আওতামুক্ত রাখার চেষ্টা করেছে, যেন আমাদের উৎপাদনে যেন কোনো ক্ষতি না হয়। আপনি জানেন এই বছর আমাদের 52 বিলিয়ন আমরা এক্সপোর্ট করেছি। আমাদেরকে ফরেন কারেন্সি আর্নিংয়ের এটা একটা কিন্তু বড় খাত, সুতরাং আমাদেরকে ওইদিকে যেতে হবে। আর আমাদেরকে যে লোকালি আমাদের প্রায় 16.5 কোটি জনগণের যে খাদ্যের সংস্থান, আমাদের অলমোস্ট 95% আমরা লোকালি কিন্তু এখন প্রডিউস করছি। তো এইসব বিষয়গুলোকে ঠিক রেখে এবং জনগণের যে স্বস্তিদায়ক, বিশেষ করে গণপরিবহনের মাধ্যমে আমাদের পণ্য আনা নেওয়া, আমাদের জনগণ, সাধারণ জনগণ যারা এইসব পরিবহনগুলো ইউজ করে থাকে, ওনাদের যেন অসুবিধা না হয়, ওনাদের যেন স্বস্তিদায়ক পরিস্থিতি যেতে পারে, চলাফেরা করতে পারে, স্কুলে যাওয়া, সব কিছু মিলে। এবং এই বিষয়গুলোকে সরকার যদি বিশেষ করে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে কী অসুবিধা ওখানে হচ্ছে এটাকে অ্যাড্রেস করে ওই সমস্যাগুলোকে সমাধান করার একটা চেষ্টা করতে হবে। তো সবশেষে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে সব কিছুতে জনগণকে সাথে নিয়ে যদি করা হয় তাহলে অনেক সমস্যার আমরা অলমোস্ট 80% আমরা সমাধান করতে পারি। হ্যাঁ, অনেক সময় অনেকগুলো সমস্যা, যেমন আমাদেরকে এখন কালকে কী হবে পৃথিবীতে সেটা আমরা বলতে পারছি না। যেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার আগেও অর্থনৈতিকভাবে কী পরিস্থিতির দিকে সারা বিশ্ব যাচ্ছে সেটা আমরা জানতাম না। সুতরাং এই জায়গায় আমাদের, যেহেতু আমরা তৃতীয় বিশ্বের একটি দেশ, আমাদের একটা আমদানি নির্ভর দেশ, অনেক কিছু আমাদের ইকোনমি স্ট্রং দিন দিন হচ্ছে, কিন্তু ওরকম স্ট্রং না যে এরকম ধরনের বড় ধরনের একটা ভর্তুকির মাধ্যমে সরকার দীর্ঘদিন এটা চালিয়ে নিতে পারবে। তো এটা আবার আরেকটা জিনিস চিন্তা করতে হবে, আমাদের জনগণের সক্ষমতা আছে কিনা, সেটা যে পর্যায়ে হোক। হ্যাঁ, আমাদের টপ লেভেলে যারা জনগণ আছে 10-20%, ওনাদের যে মিসইউজগুলো আছে ওটাও কিন্তু বন্ধ করতে হবে। ওটা না করলে পর আমি 80% জনগণকে আমি স্বস্তিদায়ক পরিস্থিতিতে দিতে পারবো না। হয়তো ওনাদের পক্ষ থেকে ওনাদের অনেক সময় অনেক কিছু বলা হয় জনগণ থেকে, যে আমাদের সাধারণ জনগণের অনেক দাবি দেওয়া থাকতে পারে। সরকার চেষ্টা করে সাধারণ জনগণকে একটু স্বস্তিদায়ক পরিস্থিতি দেওয়ার জন্য, এবং আমাদের যারা এফ্লুয়েন্ট ক্লাস আছে ওনাদেরকেও যেন ওনাদের মতো করে ওনারা চলতে পারে। ওনার শিল্প উৎপাদনে বিনিয়োগ করছে, বড় বড় ধরনের মেগা প্রকল্পের সাথে ওনারা জড়িত আছেন। তো এইসব বিষয়গুলিকে আমাদেরকে ভাবতে হবে। আমাদের কথা হচ্ছে এই যে জ্বালানির দাম বাড়লো, এটা কি আসলে উন্নয়ন প্রকল্পেও কোনো কি প্রভাব পড়তে পারে? অবশ্যই একটা জিনিস আপনি দেখতে হবে, আপনাকে এই জায়গায় এখানে জ্বালানিতে প্রচুর আপনার বৈদেশিক মুদ্রা আমাদেরকে ব্যয় করতে হচ্ছে। তা স্বাভাবিক কথা, আমাদের রিজার্ভ আছে, রিজার্ভেরও একটা লিমিটেশন আছে। সব কিছু মিলে আমাদের যে কোনো সময় অনেক আমাদের উন্নয়ন কর্মকাণ্ড একটা এফেক্ট আসতে পারে। তো সব কিছুকে বিবেচনায় নিয়ে আমাদের কথা হচ্ছে সবাইকে একটা সহনশীল সিচুয়েশনের মাধ্যমে এই সমস্যাকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। এটা নিশ্চয়ই আমরাও আশা করি যে সরকার এই সংকট মোকাবেলায় আসলে মানুষকে কিভাবে আসলে সহনীয় পর্যায়ে আনা যায়, মানুষ কতটা আসলে স্বস্তি পায়, সেই বিষয় নিশ্চয়ই সরকার দেখবে। এস এম নাজির হোসেন, আপনিও আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং সেই সঙ্গে মাহফুজুল হক শাহ, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই।